প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ আজ এক গভীর সংকটে। একদিকে সরকার বলছে আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে, তাই সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে। আর অন্যদিকে যারা সত্য কথা বলে, সমালোচনা করে, তাদের তুলে নিয়ে যাচ্ছে সরকার, তাদেরকে কারাগারে ভরছে। একের পর এক তাজা উদাহরণ প্রফেসর কলিমুল্লাহকে গ্রেপ্তার। এটাই প্রমাণ করে এই সরকার যা বলছে আর যা করছে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্রিয় দর্শক, প্রফেসর কলিমুল্লাহ কোনো অপরাধী নন। তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন বিশ্লেষক। তিনি শুধু সত্য ও বাস্তব কথা বলার সাহস করেছেন। কিন্তু ইউনূস সরকার এবং তার গং তা শুনতে অপরাধ, তা শুনতে রাজি নন। মিডিয়া শুধু তার বা তাদের প্রশংসা করুক, ভুল গোপন করুক, আর জনগণ চুপ থাকুক, এটাই এই সরকারের নীতি এবং মূল্যবোধ। এমনকি কোনো গণতান্ত্রিক দেশে আপনারা এই ধরনের বিপরীত্য বা হিপোক্রেসি দেখতে পারবেন না, যেখানে সত্য বলা অপরাধ এবং মিথ্যাই রাজত্ব কায়েম করেছে এখন। প্রফেসর কলিমুল্লাহ তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, প্রিয় দর্শক, অভিযোগটি হলো কিছু অনিয়ম উনি যখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং তিনি আওয়ামী লীগ সরকারের শেষ দিকে খুবই তীব্র সমালোচনা করেছিলেন আওয়ামী লীগ সরকারের, এবং তার বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু তাকে কারাগারে যেতে হয়নি। কিন্তু এই ধরনের অভিযোগ কি, প্রিয় দর্শক, বর্তমান এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা কর্তৃত্ববাদী যে সরকার, তাদের কারো বিরুদ্ধে কোনো দুদকের কোনো অভিযোগ কি নেই? এই যে সজীব ভুঁইয়া, যে শিশু উপদেষ্টা, তার যে পিএস 300 কোটি টাকার যে অভিযোগ তার বিরুদ্ধে, সে মোয়াজ্জম সাহেবকে কি দুদক গ্রেপ্তার করতে পেরেছে? আমরা জানি দুদক বাংলাদেশে কিভাবে কাজ করে। এটা গভর্নমেন্টের একটা প্রেতাত্মা এন্ড গভর্নমেন্টের একটা টুলস টু সাপ্রেস দ্য পিপল। মানুষ যখন কোনো কথা বলে বা সরকারের কোনো সমালোচনা করে, তখন সরকার এই টুলসটি ব্যবহার করে মানুষের যে মৌলিক অধিকার, কথা বলার অধিকার, সে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে এবং তার বিরুদ্ধে মামলা লেলিয়ে দেয় এবং মানুষকে তার কণ্ঠরোধ করে। শুধু প্রফেসর কলিমুল্লাহ নন, টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং কিছু হাতে গোনা সাংবাদিক যেমন মাসুদ কামাল, মনিরুল ইসলাম পান্না, এরা সবাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে বর্তমান মানবাধিকার এবং গণমাধ্যমের অবস্থা দেখে। বাংলাদেশে এখন খুবই নগণ্য সংখ্যক সাংবাদিক বা বুদ্ধিজীবী আপনারা পাবেন যারা সত্য কথা বলে। আপনাদের হয়তো মনে আছে আওয়ামী লীগ সরকারকে ওরা ফ্যাসিস্ট বলে, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে হিরো আলমকে প্রহার করা হয়েছিল এবং সেই সংবাদ জাতিসংঘ থেকে প্রচার করা হয়েছিল। আর সেই বাংলাদেশে এখন গত 11 মাসে সরকার যে রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বা ইন্টারন্যাশনাল যে সাংবাদিক ফোরাম, এখানে হাজার হাজার সাংবাদিককে হত্যা করা হয়েছে, হাজার হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং হাজার হাজার সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে এই সরকার। প্রশ্ন হলো, এই সরকার কি কোনো দলীয় সরকার? এই সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার। তাদের দায়িত্ব হলো কি? তাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন দিয়ে এবং জনগণ যাকে নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর। কিন্তু তারা না করে বর্তমান যে কর্তৃত্ববাদী বা ফ্যাসিস্ট গভর্নমেন্ট
বা ফ্যাসিজম তারা চালু করেছে, যা গত 17 বছর বা বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে কেউ অবলোকন করেনি। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন জনকণ্ঠ মতো একটা পত্রিকা যে ব্যক্তি মালিকানায় চলে, সে একটা পত্রিকাকে কীভাবে দখল করা হলো এবং কারা দখল করলো আমরা সবাই জানি, বাংলাদেশের মানুষ সবাই জানে। কিন্তু সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং এই দখলকে অবমুক্ত করা। একই বাংলাদেশের প্রেস ফ্রিডম বা গণমাধ্যমে অবারিত স্বাধীনতা, যেটা ডাস্টবিন শফিক এবং দ্য নুনুস গভর্নমেন্ট বারবার বলে আসছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম, একটা সন্ত্রাসী বাহিনী কিভাবে একটা পত্রিকা দখল করতে পারে এবং সরকার কেন কোনো পদক্ষেপ নিল না? কারণ এই সরকার কেবলমাত্র ভিন্ন মত দমন করতে ব্যস্ত। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং সাংবাদিকদেরকে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষের দিকে দমিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয়। এটাই প্রমাণ করে তারা আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনাদেরকে আর একটা কথা মনে করিয়ে দিই, বর্তমান সরকার গত জুলাই আন্দোলনে 860 জন মানুষের তালিকা প্রকাশ করেছে। খুব ভালো কথা, কিন্তু যে পুলিশগুলোকে হত্যা করা হলো, আমরা সংখ্যাটা জানি না, কিন্তু এই সংখ্যাটা যে বর্তমানে যে জুলাইয়ের যে গণ আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের যে সংখ্যাটা হচ্ছে খুব কম হবে না। এই যে এতগুলো পুলিশকে হত্যা করা হলো, পুড়িয়ে মারা হলো, এতগুলো হত্যা, এতগুলো থানা লুণ্ঠন করা হলো, এতগুলো অস্ত্র লুণ্ঠন করা হলো, এতগুলো সরকারি গভর্নমেন্ট জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হলো, তাদেরকে অ্যামনেস্টি দেওয়া হলো কেন? এটা দ্বারা কি প্রমাণিত হয়? একটা দেশে দুই ধরনের আইন কি থাকতে পারে? এটা কি বৈষম্য নয়? আপনি যদি 860 জনেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারেন, তাদের জন্য কোটা চালু করতে পারেন, তাদেরকে আবাসনের ব্যবস্থা করতে পারেন, তাদের চাকরির ব্যবস্থা করতে পারেন, কিন্তু এই যে আন্দোলনটা হয়েছিল কি নিয়ে? প্রিয় দর্শক, কোটা নিয়ে। যেখানে 30 লক্ষ মানুষ এই দেশের জন্য প্রাণ দিয়েছিল, 4 লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল, 30 লক্ষ মানুষের কি হবে? কেন 30 লক্ষ মানুষের হত্যার বিচার করা হবে না? কেন 4 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হলো, তাদের হত্যার বিচার করা হবে না? কেন আপনার স্বাধীনতাকে অস্বীকার করবেন? স্বাধীনতা কারো একার নয়, স্বাধীনতা আওয়ামী লীগের নয়, স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা। হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা এনেছিল, কেন আপনার স্বাধীনতাকে ধুয়ে মুছে দিতে চান? যদি মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতেই হয়, 30 লক্ষ মানুষের যে আত্মত্যাগ, যে স্যাক্রিফাইস আপনারা অস্বীকার করেন, তারা আপনারা 860 জনের যে আত্মত্যাগ, তা আপনারা কখনোই প্রতিষ্ঠিত করতে পারবেন না। এটা হতে পারে না। আপনারা একটা দেশের স্বাধীনতা অস্বীকার করতে পারেন না। বর্তমানের এই সরকার বাংলাদেশের সব স্বাধীনতা, সব স্মৃতিচিহ্ন মুছে দিয়েছে। যারা স্বাধীনতার পক্ষে কথা বলে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগানো হয়, যারা গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলা হয়, সুষ্ঠু শাসনের কথা বলা হয়, তাদেরকে মবে ফেলা হয়, তাদেরকে আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের ট্যাগ দেওয়া হয়। আপনারা কতজনকে ট্যাগ দিবেন? কত লক্ষ মানুষকে ট্যাগ দিবেন? এই ট্যাগ বেশি দিন টিকবে না। আমি আগেই বলেছি, এই সরকার অন্তর্বর্তীকালীন হলেও তারা নিরপেক্ষতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তারা বিএনপি, জামাত এবং এনসিপির মতো রাজনৈতিক এজেন্ডা তারা বাস্তবায়ন করছে, যারা 1971 সালে চেতনা সম্পূর্ণ বিরোধী। বাংলাদেশের মুক্তির জন্য যে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, সেই আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা পুরো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখন প্রশ্ন হলো, প্রিয় দর্শক, কেন আমরা চুপ? যদি 30 লক্ষ শহীদের আত্মত্যাগ থাকে, তবে তাদের পরিবার, উত্তরসূরির অন্তত বাংলাদেশে 1 কোটি মানুষ যারা স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত, ডাইরেক্টলি ইনভলভ, তাহলে কেন আমরা সবাই চুপ? আমরা কি এই 1 কোটি মানুষ প্রতিবাদ করতে পারি না? কেন আমরা ভয়ে ভীত? কিসের ভয় আমাদের? কেন আমরা আতঙ্কে আমাদের গলা আটকে রেখেছি?
আমাদের হাত পা আমরা বেঁধে রেখেছি। ভয় কি এতটাই গ্রাস করেছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেও আমরা সাহস পাচ্ছি না? আমরা তো কথা বলতেছি। এইভাবে চুপ থাকলে আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক, সময় এসেছে আমাদেরকে জেগে ওঠার, কথা বলার, প্রতিবাদ করার। এই সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সরকার। তাদের চরিত্র স্বৈরশাসক থেকেও খারাপ, ফ্যাসিস্টের থেকেও নির্মম এবং অরাজকতার থেকেও ভয়ঙ্কর। তারা শুধু ক্ষমতা আঁকড়ে রাখার জন্য দমন নীতি চালাচ্ছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, সত্য চাপা দিচ্ছে। কিন্তু এই দমন পীড়ন, এই সত্য চাপা দেওয়া এবং এই ক্ষমতা আঁকড়ে ধরার যে চরিত্র, সেটা আগেও আমরা দেখেছি, ভবিষ্যতে আমরা দেখব, কিন্তু সেটা কখনোই চিরস্থায়ী হয় না। মানুষের যখন ধৈর্যের ভাত ভেঙে যায়, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন মানুষ আর বসে থাকে না। এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশ আজ ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, যদি এখনো আমরা চুপ থাকি তবে গণতন্ত্র, সত্য, ন্যায় বিচার সবকিছু হারিয়ে যাবে। প্রিয় দর্শক, এখনই সময় সত্যের পক্ষে দাঁড়ানো, ভয়ের শৃঙ্খল ভাঙ্গার এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার। আমরা নীরব থাকবো না। প্রিয় দর্শক, আমরা সত্য বলবো, আমরা ন্যায় বিচার চাইব, কারণ এই দেশ আমাদের এবং এই দেশের ভবিষ্যৎ আমাদের হাতে। আমরা এই দেশকেই সকলের হাতে তুলে দিতে পারি না। প্রিয় দর্শক, বাংলাদেশ কারো দয়ায় বাঁচবে না। বাংলাদেশ বাঁচবে জনগণের শক্তিতে, জনগণের আত্মবিশ্বাসে, জনগণের ত্যাগে। প্রিয় দর্শক, সত্যের পাশে থাকুন, নেক্সাস মিডিয়ার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।